অনেক অনেক বছর আগে অজয়নগর নামক গ্রামে রতন নামে এক গরিব কাঠুরিয়া ও তার বউ লক্ষ্মী বাস করত। খালি হাড়ির দিকে তাকিয়ে দেখো, গতকাল থেকে উনুনে আগুন জ্বলেনি। 2 দিন আমরা না খেয়ে আছি। কতদিন এভাবে সহ্য হয় বলো? আর কত আশা ভরসায় বেঁচে থাকব? গোটা অজয়নগর গ্রামে আমাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। মাসের অর্ধেক দিন উনুনে শুধু ছাই জমে থাকে। লক্ষ্মী, তুমি জানো আমি কত কষ্ট করি। সকালে সূর্য ওঠার আগেই জঙ্গলে চলে যাই, সন্ধ্যায় ভারী কাঠের বোঝা নিয়ে ফিরি। এটাই বংশ পরম্পরার পুরনো কাজ, এটাই আমাদের জীবিকা। সময় খারাপ যাচ্ছে ঠিকই, কিন্তু ধৈর্য ধরো, কষ্টের ফল একদিন মিলবেই। চিন্তা করো না। 10 বছর ধরে ধৈর্যের বিষ পান করছি রতন। তোমার কথাগুলো আর সান্ত্বনা দেয় না, মনে জ্বালা ধরায়। কাঠ কাটা ছাড়া দুনিয়ায় কি আর কোনো কাজ নেই? কোনো জমিদারের কাছে যাচ্ছ না কেন মজুরের কাজ করতে? আর না হলে শহরে গিয়ে ভালো চাকরি খোঁজো। এভাবে শুধু কাঠ কেটে নিজের শরীর ক্ষয় করছো, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। ঠিক আছে লক্ষ্মী, তোমার কথা মেনে নিলাম। আজ থেকে অন্য কাজ খুঁজব। জমিদারের সাথে আজই দেখা করব। সত্যি তো, তুমি কেন এত কষ্ট করবে? আজকের দিনটা একটু কষ্ট করে কাটাও, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। রতন যখন কথা বলছিল সে সময় হঠাৎ দরজায় টোকা পড়ল। এ সময় আবার কে এলো? আমি দেখছি। রতন দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখল এক তেজ তৃপ্ত উজ্জ্বল চোখের সাধু দাঁড়িয়ে রয়েছে। রতন কিছু বলার আগেই সাধু বাবা বলে উঠলেন, বাবা, এই পিপাসু যাত্রীকে একটু ঠান্ডা জল দেবে? মাইলের পর মাইল ধরে হেঁটে এসেছি, গলা শুকিয়ে গেছে, পায়ে ফোসকা পড়েছে। যদি অন্ন থাকে দান করো। আমার রাজকীয় ভোজের লোভ নেই, শুধু এক মুঠো অন্ন। প্রণাম সাধু বাবা, আমার বাড়িতে আপনি এসেছেন, এ আমার পরম সৌভাগ্য। কিন্তু বাবা, আমার বাড়িতে একটা দানাও খাবার নেই। আমরা নিজেরা গতকাল থেকে উপোসী হয়ে আছি। হ্যাঁ বাবা, জল আছে, শুধু জল দিতে পারি, ক্ষমা করবেন। দুঃখ করিস না বাছা, দানে ধন লাগে না, মন লাগে। তোর চোখের করুণা আমার 56 ভোগের চেয়ে বেশি তৃপ্ত করেছে। তুই শুধু জল দে, তা আমার অমৃত সমান। বাবা, আপনি আমার উঠানে কিছুক্ষণ বিশ্রাম করুন, আমি আপনার পা টিপে দিই। আচ্ছা বেশ, তুই বলছিস যখন। সত্যি আমি ক্লান্ত। বাবা, একটু দাঁড়ান, আমি আপনার বসার জন্য চেয়ার নিয়ে আসছি। রতন সাধুকে ঠান্ডা জল খাওয়ায় এবং যতটা সম্ভব সাধুর সেবা করে। রতনের সেবায় সাধু অত্যন্ত প্রসন্ন হন। বোধহয় রতনের আর্থিক অবস্থা দেখে মনে মনে করুণাও হয়। রতন, আমি তোমার সেবায় খুব খুশি হয়েছি, তাই যেতে যেতে তোমাকে 3টে বরদান দিয়ে যেতে চাই, যা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে হবে। বলো, কি বরদান চাই তোমার? যেহেতু রতন খুব নির্লোভ ছিল, তাই কি বরদান চাইবে খুঁজে পায় না। সে ভাবতে থাকে, সে এদিক সেদিক দেখতে থাকে। হঠাৎ পাশেই তার কুড়ুলটা দেখতে পেয়ে বলে ওঠে, বাবা, আমার কুড়ুলটা ম্যাজিক্যাল করে দিন। যে ছোবে আমার আদেশ ছাড়া ছাড়তে পারবে না, আর চালালে আমি থাম না বলা পর্যন্ত থামবে না। অদ্ভুত ইচ্ছা। তথাস্তু বৎস। এখন থেকে তোমার এ কুড়ুল যে ছুঁবে, তোমার আদেশ ছাড়া ছাড়তে পারবে না, আর চালালে তুমি থাম না বলা পর্যন্ত থামবে না। এবার বলো, তোমার দ্বিতীয় ইচ্ছে কি? আমি সেই বরদানই দেব, বলো। রতন আবার ধন্ধে পড়ে যায়। কি বরদান চাইবে বুঝতে পারে না। সে ভাবতে থাকে। হঠাৎ সাধুকে বসতে দেওয়া চেয়ারের দিকে রতনের নজর যায়। রতন হঠাৎ চেয়ে বসে, আমাকে এই বরদান দিন যে এই পুরনো কাঠের চেয়ারে যে বসবে, আমার অনুমতি ছাড়া উঠতে পারবে না, পাথরের মতো আটকে থাকবে।
তথাস্তু বৎস, তাই হবে। এবার থেকে এই পুরনো কাঠের চেয়ারে যে বসবে, তোমার অনুমতি ছাড়া উঠতে পারবে না, পাথরের মতো আটকে থাকবে। বেশ, এবার তোমার তৃতীয় ইচ্ছা বলো। আমি তোমার ইচ্ছে মতোই বরদান দেব। রতন আবার ভাবতে থাকে। অনেক ভেবেও কি বরদান চাইবে বুঝতে পারে না। কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে রতন দেখতে পেল তার উঠানে একটা কাচের জার রাখা রয়েছে। রতন সেটা দেখে সাধুকে বলে, আমাকে এমন বর দিন যেন ওই কাচের জারে যে হাত ঢোকাবে সে তার মধ্যে ঢুকে যাবে। আমি ছাড়া আর কেউ বের করতে পারবে না। তথাস্তু, তাই হবে। এই কাঁচের জারে যে হাত ঢোকাবে সে তার মধ্যে ঢুকে যাবে। তুমি ছাড়া আর কেউ বের করতে পারবে না। তবে বরদানগুলো তুমি সঠিক সময়েই ব্যবহার করো। তোমার মঙ্গল হোক বাছা। এরপর সাধু অদৃশ্য হয়ে গেলেন। তারপর লক্ষ্মীর চিৎকার রতনের কানে এলো। আহা, কি বুদ্ধি তোমার! ছিছি, দেবতা ধন সম্পদ দিতে চাইল, আর তুমি চাইলে কুড়ুল, চেয়ার, কাচের জার, এইসব। এগুলো দিয়ে কি পেট ভরবে? তোমাকে বিয়ে করাই আমার জীবনের মস্ত বড় ভুল ছিল, বুঝলে? লক্ষ্মী, তুমি শান্ত হও। এগুলো আসলে রক্ষা কবচ। আমার মা বলতেন, সরাসরি ধন টেকে না, কিন্তু বুদ্ধি সম্পদ থেকে। বিশ্বাস করো, এই বরদানগুলো আমাদের সব দেবে। সময় এলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। আজ সারাদিন ভালো শুকনো কাঠের সন্ধান করেও পেলাম না। তবে কি লক্ষ্মীর কথাই ঠিক? আমি কি ভুল করলাম? যদি সাধুর কাছে সোনা, দানা, ধন, সম্পত্তি চাইতাম, তাহলে হয়তো আজ এই খিদের যন্ত্রণা সহ্য করতে হতো না। ঠিক সেই সময় রতন কার যেন গলার আওয়াজ শুনল। কি হে কাঠুরিয়া? রতন তাকিয়ে দেখল এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎ তার পায়ের দিকে তাকাতেই রতনের বুকের রক্ত হিম হয়ে গেল। বৃদ্ধের পায়ের নিচের অংশ নেই। আপনার পা? রতনের হঠাৎ মনে পড়ে যায়, ছোটবেলায় সে অনেকবার শুনেছিল এই জঙ্গলে নাকি এক অপদেবতা আছে, যাকে অনেকে দানব বলে। আরে আরে, ভয় পেও না, ভয় পেও না। তুমি যা ভাবছো আমি তাই। তবে আমি তোমার কোনো ক্ষতি করব না, কথা দিচ্ছি। কিন্তু তুমি আমায় বলো, তুমি এখানে এরকম মন মরা হয়ে বসে আছো কেন? কি হয়েছে আমায় খুলে বলো। রতন কিছুটা ধাদস্ত হয়ে তার দারিদ্র্য আর উপোসের কষ্টের কথা খুলে বলে। কিন্তু সাধুর বরদানের কথা চেপে যায়। বরদানের ব্যাপারে একটি কথাও বলে না। ও, এই ব্যাপারে আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারি। তুমি চাইলে আমি তোমাকে রাজার মতো জীবন দিতে পারি, তবে সেটা 1 বছরের জন্য। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? বৃদ্ধ তখন নিজ রূপ ধারণ করে এক ভয়ঙ্কর দানবে রূপান্তরিত হয়। আমি তোমাকে 1 থলে সোনার মোহর দিচ্ছি, যা এই 1 বছরে তুমি যত খুশি খরচ করো তার শেষ হবে না। শর্ত একটাই, এই 1 বছর শেষ হয়ে গেলে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। বাকি জীবন আমার গোলামি করতে হবে। বলো, রাজি আছো? রতন কিছুক্ষণ ভাবে, তারপর হেসে উত্তর দেয়, আচ্ছা বেশ, আমি তোমার শর্তে রাজি। দাও, আমাকে সোনার মোহর দাও। ভালো করে ভেবে দেখেছ তো? মোহরের থলি নেওয়ার পর আর তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। না, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। 1 বছর পর যা হবে দেখা যাবে। আগে এই 1 বছর তো ভালোভাবে বাঁচি। আমি প্রস্তুত, তুমি দাও। দানব তার কথা মতো রতনকে 1 থলি সোনার মোহর দেয়। মনে রেখো, ঠিক 1 বছর পর
আমি নিজেই তোমাকে তোমার বাড়ি থেকে আনতে যাব। কোথাও পালানোর চেষ্টা ভুলেও করো না, তাহলে তোমার জীবন বিপন্ন হতে পারে। কোথাও পালাতে দেব না আমি। মনে রেখো, মাটির নিচে লোকালেও তোমাকে ঠিক পার করব। এরপর দানব খুশিতে আকাশ কাঁপানো হাসি হাসতে থাকে। দেখো দেখো লক্ষ্মী, তোমার জন্য আমি কি এনেছি। কি আর আনবে তুমি? তোমার মুরত তো আমার জানা আছে। না না লক্ষ্মী, দেখো, তোমার জন্য নতুন জামা কাপড় এনেছি। আর আমাদের খালি পেটে থাকতে হবে না। এই দেখো, সোনার মোহরের থলি। কি? সোনার মোহর? কোথায় পেলে এগুলো? চুরি? চুরি করেছো তুমি? ওগো, তুমি শেষে চুরি করলে? না না, আমি চুরি করিনি, বিশ্বাস করো। আমি জঙ্গলে কাজ পেয়েছি। কি কাজ যে তোমাকে এত টাকা দিল? তা কবে থেকে যাবে কাজে? এখন যেতে হবে না। 1 বছর এই টাকায় আরাম করি, খাই দাই। তারপর 1 বছর পর ভাবা যাবে। ভাবা যাবে মানে? আস্তে আস্তে সব জানতে পারবে। এইভাবে দেখতে দেখতে 1 বছর কেটে গেল। এই 1 বছরে রতন তার গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছে। তার কুঁড়ে ঘর এখন বিশাল বড় অট্টালিকায় পরিণত হয়েছে। লক্ষ্মীও আর কোনো অভিযোগ করে না, কারণ রতন তার বউ লক্ষ্মীকে সোনায় মুড়ে দিয়েছে। আজ দানবের শর্তমতো 1 বছর পূর্ণ হওয়ার দিন। আজই রতনকে নিতে সেই দানবের আসার কথা। কই হে রতন, আমার কথা মনে আছে তো? আমার তোমাকে দেওয়া সোনার মোহরের থলির আজ 1 বছর পূর্ণ হয়েছে। ছিছি মালিক, ভুলে যাব কেন আপনাকে? আমি প্রস্তুত আপনার সঙ্গে যেতে। তবে 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 কি? আমার চলে যাওয়ার পর যাতে আমার বউয়ের ভালোভাবে দিন কাটে তার ব্যবস্থা করে দিচ্ছিলাম। তা আপনাকে কি বলবো মালিক, এই কাঠের গুঁড়িগুলো শুধু কাটতে বাকি ছিল। এই কাঠের গুঁড়িগুলো কাটতে তো সময় লাগবে। তাই আপনি যদি কিছু মনে না করেন, তাহলে কুড়ুলটা দিয়ে যদি গুঁড়িগুলো চেলা করে দেন তবে খুব উপকার হয়। কি? আমি কাঠ কাটবো? রাগ করবেন না মালিক। আমি চলে যাওয়ার পর আমার বউয়ের অন্তত কিছুদিন ভালোভাবে চলবে তার চেষ্টা করছি মাত্র। তাছাড়া এটা করা তো আপনার হাতের ময়লা মালিক। মনে করুন, এটা আমার শেষ ইচ্ছা। তোমরা মানুষেরা বড় অদ্ভুত, যাবার সময়ও মায়া ছাড়তে পারো না। কোথায় আছে কুরুল? আগে ওই যে মালিক। ধন্যবাদ মালিক। দানব কাঠ কাটতে শুরু করে। কিছুক্ষণ পর দানব বুঝতে পারে আরে আরে, এ যে থামছে না। আরে, হাত থেকে ছাড়ানো যাচ্ছে না। এই রতন কি জাদু করেছিস যে কুড়ুল ছাড়ছে না হাত থেকে, আবার থামছেও না? আমি তোকে ছাড়ব না রতন। আরে মালিক, আগে কুড়ুল তো ছাড়ান। আমি না বলা পর্যন্ত এই কুড়ুল থামবে না, আর আপনার হাত থেকে ছাড়বেও না। আজ সারা দিন সারা রাত ধরে কাট কাটুন। সকালে যখন পেশি ফেটে মারা যাবেন, তখন আমি এই কুড়ুলকে থামতে বলবো। দয়া করো রতন, থামতে বলো। তুমি যা বলবি আমি তাই করব। দরকার পড়ে তুমি আর কিছুদিন বাড়িতে থাকো, আর আমি তোমাকে আরো 1 থলি সোনার মোহর দিচ্ছি। আমাকে ছেড়ে দাও, কুড়ুলকে থামতে বলো। কিছুদিন নয়, পুরো 2 বছর তুমি আসবে না। আর 1 থলি নয়, পুরো 5 থলি সোনার মোহর দিতে হবে। বলো, রাজি আছো? আমি রাজি, আমি রাজি। আমি এখনই মায়ার শক্তিতে তোমাকে 5 থলে সোনার মোহর দিচ্ছি। আর 2 বছর আমি তোমাকে আনতে আসবো না। 2 বছর পর আসবো। দয়া করে কুড়ুলকে থামতে বলো।
দানব তার মায়াবী শক্তিতে 5টি সোনার মোহরের থলে দেয় রতনকে। কুরুল থেমে যা। রতন এ কথা বলার সঙ্গে সঙ্গে কুরুল দানবের হাত থেকে পড়ে যায়। দানব আর কোনো দিকে না তাকিয়ে পরিমুড়ি কুড়ে পালিয়ে যায়। সময় জলের মতো দ্রুত গতিতে এগিয়ে যায়। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। আবার সেই দানবের আসার সময় হয়ে আসে। এখন কি করবে ভাবছো? দেখো, আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। আমার এই ধন দৌলত অট্টালিকা চাই না। আমি শুধু চাই তোমাকে। আমার এত কিছু লাগবে না। আমি চাই তুমি যেন নিরাপদ থাকো। না লক্ষ্মী, পালিয়ে যাব না। পালিয়ে গিয়ে ওর থেকে রেহাই পাবো না। তাহলে কি হবে? দেখো না কি করি। ও এলে খুব শিক্ষা দেব। দেখতে দেখতে দানবের 2 বছর পূর্ণ হবার দিনও চলে এলো। দানব এবারে অনেক বেশি সতর্ক হয়ে এলো। সে মনে মনে পণ করে এসেছে রতনের কোনো জিনিসে সে হাত দেবে না। আরে মালিক যে, আসুন আসুন। থাক, আমাকে আর খাতির করতে হবে না। তুমি আগের বারে যা করেছ, তাই এবারে শপথ নিয়ে এসেছি তোমার কোনো জিনিসে আমি হাত দেব না। সময় নষ্ট না করে তুমি চলো আমার সাথে। তোমার জন্য নরকের দ্বার অপেক্ষা করছে। আহা বেশ তো, আপনি এই চেয়ারে 5 মিনিট বসুন। আমি আমার বউয়ের কাছে থেকে বিদায় নিয়ে আসি। দানব চতুর্দিকে তাকিয়ে দেখল কোথাও কুড়ুল পড়ে আছে কিনা। যখন দেখল আশেপাশে কোথাও কুড়ুল বা কোনো ধারালো অস্ত্র পড়ে নেই, তখন নিশ্চিন্ত হয়ে ভাবল, আশেপাশে তো কোথাও কুরুল দেখতে পাচ্ছি না। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। যতক্ষণ রতন ওর বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছে, ততক্ষণ এই চেয়ারে একটু বসলে ক্ষতি নেই। ঠিক আছে রতন, যাও বউকে বিদায় জানিয়ে এসো। ততক্ষণ আমি এই চেয়ারটাতে বসছি, তবে তাড়াতাড়ি এসো। দানব চেয়ারে বসা মাত্রই বুঝতে পারে সে যেন চেয়ার থেকে নড়তে পারছে না। শরীর যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। দানব উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু সে দাঁড়াতে পারছে না। কি জাদু করেছো রতন? আমি উঠতে পারছি না কেন এই চেয়ার থেকে? হতে পারে যে চেয়ারটাকে আপনার খুব পছন্দ হয়েছে, বা এও হতে পারে যে চেয়ারটার আপনাকে খুব পছন্দ হয়েছে। মজা করছিল মালিক। আসলে হয়েছে কি, আমি না বলা পর্যন্ত আপনি ওই চেয়ার থেকে উঠতে পারবেন না। আপনি এখানে বসে থাকুন, দিনের পর দিন। না খেয়ে মারা গেলে চেয়ার থেকে উঠিয়ে ফেলে দিয়ে আসবে। কি? আরে রতন, আবার তুমি সেই একই করলে আমার সাথে? এবারে এতটা সতর্ক ছিলাম, তাও ফাঁসিয়ে দিলে। বলো, কি দিলে তুমি আমাকে মুক্তি দেবে এই চেয়ার থেকে? বলো। আমাকে 20 থলে মোহর দিতে হবে, আর 10 বছর আমাকে নিতে আসতে পারবে না। রতন, ওটা 10 বছর নয়, 5 বছর করো। আমি বরং তোমাকে 20 থলের বদলে 25 থলি সোনার মোহর দিচ্ছি। আচ্ছা বেশ, এবারে নয় তোমার কথাই রাখলাম। আমাকে 25 থলি সোনার মোহর দাও, আর 5 বছর পর তুমি আমাকে আনতে এসো। এই 5 বছর আমি নয় আরও আরাম আয়েসের মধ্যে জীবন কাটাই। আমি এখনই তোমাকে 25 থলি সোনার মোহর দিচ্ছি, আর 5 বছর পরে আমি তোমাকে নিতে আসব, কথা দিলাম। দানব তার কথা মতো তার মায়াবী শক্তিতে রতনকে 25 থলি সোনার মোহর দেয়। এখন আমাকে এই চেয়ার থেকে মুক্ত করো রতন। বেশ, এবারে উঠে দাঁড়ান আর ফিরে যান। বলা মাত্রই দানব উঠে দাঁড়াতে পারল। দানব তাড়াতাড়ি সেখান থেকে যেন পালিয়ে বাঁচল। 5 বছর দেখতে দেখতে কেটে গেল। 5 বছর পর দানবের আসার দিনও কাছে চলে এলো। 5 বছর তো শেষ হয়ে গেল আজ। আগামীকাল তো মনে হয় দানব আসবে আবার। কি করবে ভেবেছো কিছু?
আমার সব ভাবাই আছে গিন্নি। আগামীকাল দানব এলে একটা উদাহরণ হয়ে থাকবে চিরকাল, যে একটা সাধারণ মানুষ কিভাবে তার বুদ্ধির জোরে তার ভাগ্য বদলাতে পারে। রতন, আজ আমার একদম সময় নেই, তুমি তাড়াতাড়ি চলো আমার সাথে। যাব তো মালিক, নিশ্চয় যাব। আপনি কি আমাকে ভয় পাচ্ছেন মালিক? দেখো রতন, তুমি মালিক মালিক করে আমার আছলা বাঁশ দিয়েছ দুবার, তাই এবারে আর তোমার কথার ফাঁদে আমি পড়তে চাই না। না জানি তোমার কাছে আরো কত না দিব্য শক্তির জিনিস রয়েছে। আমি তোমাকে সোনার মোহর দিয়েছি, তা তার সময় শেষ হয়েছে। ব্যাস, চলো এবার আমার সাথে। মালিক, আপনি যে সোনার মোহর দিয়েছিলেন মালিক, তাই কয়েক বছরে আমি সব শেষ করে ফেলেছি মালিক। এই কাঁচের জারের মধ্যে শুধু একটা সোনার মোহর পড়ে আছে। আমার হাত যাচ্ছে না মালিক। আপনার হাত তো অনেক লম্বা, আপনি দয়া করে বার করে দিন মালিক। আমি এই কয়েক বছর আরাম আয়েশের মধ্যে কাটাতে গিয়ে আমার বউয়ের জন্য কিছুই রাখতে পারিনি। অন্তত এই সোনার কয়েনটা পেলে আমার বউয়ের কয়েকদিন ভালোভাবে চলবে। এটা বার করে দিলেই আমি সঙ্গে সঙ্গে আপনার সাথে চলে যাব। দানব চিন্তা করল, এতে যদি আমার হাত আটকেও যায়, তবে আমি আরামসে পাথরে আছাড় মেরে এই দুর্বল কাঁচের জার ভেঙে ফেলতে পারবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দাও দেখি। যেই দানব ওই কাচের জারের মধ্যে হাত ঢুকিয়েছে, অমনি দানব ওই কাচের জারের মধ্যে বন্দী হয়ে যায়। কি করলে রতন? আমাকে বন্দি করলে তুমি। ছেড়ে দাও রতন, ছেড়ে দাও। আমাকে ক্ষমা করুন, আমি ছাড়তে পারবো না। আপনার দেওয়া সোনার মোহরগুলোকে তো সারা জীবন ভোগ করতে হবে, তাই না? আমি আবার ফিরবো রতন, সেদিন তোমাকে রেহাই দেব না। কি হলো ডাক্তারবাবু? তোমাকে অনেক অভিনন্দন রতন, তোমার ছেলে হয়েছে। মা ছেলে দুজনেই এখন ভালো আছে। মিষ্টি খাওয়াবে তো? নিশ্চয়ই ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমাকে নয়, রতন উপরওয়ালাকে ধন্যবাদ জানাও। বন্ধুরা, এই গল্পটা ভালো লাগলে বা আরো সুন্দর সুন্দর গল্প পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, যাতে পরের গল্পের নোটিফিকেশন সব থেকে আগে তোমার কাছে পৌঁছতে পারে। আর হ্যাঁ, লাইক এবং শেয়ার করতে ভুলো না যেন। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।